নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের ক্রিকেট দল নিয়ে, রিঙ্কু সিংকে নিয়ে কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ভারতের টি-20 দল সিলেকশন হয়েছে, একদিন হয়ে গিয়েছে এবং এর মধ্যে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গিয়েছে যে তুমি যাই করো আর নাই করো, ভারতের সমস্ত ক্রিকেট ফ্যানকে কোনোদিনই খুশি করতে পারবে না। মানে এরকম একটা 10-on-10 স্কোয়াড সিলেক্ট হয়েছে, যেই স্কোয়াড নিয়ে কারোর প্রশ্ন থাকা উচিত না। তারপরে লোকজন প্রশ্ন করছে কেন এই প্লেয়ার নেই, যদি শুভমান গিলকে বাদই দিতে হয় কেন তাকে নেওয়া হলো, কেন জিতেশ শর্মা নেই সেই নিয়ে বড় বড় প্যারাগ্রাফ লেখা হচ্ছে। একটা নির্দিষ্ট সংখ্যক ফ্র্যাঞ্চাইজির ফ্যানেরা বলছে আমাদের ফ্র্যাঞ্চাইজির কোনো প্লেয়ার নেই, আমরা ভারতকে সাপোর্ট করব না, এরকম পর্যন্ত দেখছি। তবে সব থেকে তো বেশি হয়ে যাচ্ছে যখন দীনেশ কার্তিক মনে হলো 2 ঘন্টা কেঁদেছে, কেঁদে একটা ভিডিও বানাচ্ছে, জিতেশ শর্মা ড্রপড, রিঙ্কু সিং এসেছে, আমি দেখছিলাম না, মানতে পারছি না, এরকম সব কিছু বলেছে। মানে সিরিয়াসলি জিতেশ শর্মা, তার উপর পুরো রেসপেক্ট রেখেই বলছি, জিতেশ শর্মা ভারতের স্কোয়াডে এসেছিল একটা কারণেই, শুভমান গিলকে টপ অর্ডারে ফিট করার জন্য জিতেশকে নিয়ে আসা হয়েছিল। ভারতে মিনিমাম 5 থেকে 10টা বেটার ফিনিশার জিতেশ শর্মার থেকে আছে, একমাত্র কারণ জিতেশ সুযোগ পেয়েছিল কারণ সে লোয়ার অর্ডারে অ্যাজ এ ফিনিশার ব্যাট করে, আর টপ অর্ডারে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট গিলকে ফিট করতে চাইছিল। নয়তো উইকেট কিপারের দিক দিয়েও KL রাহুল, ঈশান কিষান, ঋষভ পন্থ এরা সবাই জিতেশের আগে আছে সুযোগ পাবার দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়েও। তো সেরকম প্লেয়ারকে আনছিল না কেন? কারণ তাদের আগে সঞ্জু অলরেডি সেট হয়ে আছে, আর বাকি মিডল অর্ডারে জায়গা নেই, একটা ফিনিশারের জায়গায় ফাঁকা আছে যেখানে রিঙ্কুকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রথমত জিতেশ তো ভুল কিছু করেনি, সেটা বলার আগে রিঙ্কু কি ভুল করেছিল যে কারণে রিঙ্কুকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই প্রশ্নটা ওঠা উচিত। তো প্রথমত একটা উত্তর, যে শুভমান গিলকে কেন আনা হয়েছিল, আনা হলো তো বাদ দেওয়া হলো কেন? শুভমান গিলকে BCCI বা টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট টপ অর্ডারে ফিট করতে চাইছিল, সে রান পায়নি, এবং আমার মনে হয় না শুভমান গিলেরও এখানে খুব একটা দোষ আছে। তার উপর যেভাবে প্রেশার বাড়ানো হচ্ছে টিম ম্যানেজমেন্ট, BCCI তাকে একটা ব্র্যান্ড করতে উঠে পড়ে লেগেছে, তারও এই ব্রেকটা দরকার ছিল। শুভমান গিল কোয়ালিটি প্লেয়ার, বাট প্রচণ্ড প্রেশার চারিদিক থেকে তার উপর এসে গিয়েছিল। প্রথমত টেস্ট টিমের ক্যাপ্টেন করা হয়, সেই দলের হয়ে সব ম্যাচ খেলছে টেস্ট টিমের হয়ে। দেন ODI টিমের ক্যাপ্টেন্সি রোহিত শর্মার মতো একজনের থেকে নিয়ে গিলকে দেওয়া হয়, সেই প্রেশার বাড়ানো হয় তার উপর। এবং দেন টি-20 টিমে তাকে জোর করে ফিট করার চেষ্টা চলছে, যেখানে তার ব্যাট থেকেও রান আসছে না। সোশ্যাল মিডিয়াতে চরম পর্যায়ে ট্রোলিং হচ্ছে, সবাই তার ফেলিওরের অপেক্ষা করছে, অনেক ভারতীয় ফ্যান। সেই সব করে গিলও রীতিমতো প্রেশারের মধ্যে ছিল। আর এরকম সিচুয়েশনে ইন্ডিয়ার হয়ে সে বিশ্বকাপ খেলতে গেলে সেটা তার জন্য আদর্শ হতো না, ভারতের জন্য হয়তো হতো না। সে আপাতত 2027 বিশ্বকাপের আগে অবধি ODI ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট সেই জায়গাতেই ফোকাস করুক। এখনও টি-20 বিশ্বকাপ খেলার অনেক সুযোগ তার কাছে আছে। এটাই গিলের ব্যাপারে রিয়েলিটি, যে সে পারফর্ম করেনি তাই বাদ পড়ে গিয়েছে। সূর্য বাদ পড়েনি কেন? এই জায়গাতে এসে কি তোমরা এক্সপেক্ট করছিলে যে সূর্য, যার ওপর পুরো টি-20 টিমটা চালানোর দায়িত্ব ছিল, টিমের ক্যাপ্টেন ছিল, এতদিন ধরে ক্যাপ্টেন্সি করে এসেছে, ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে ক্যাপ্টেন্সি চেঞ্জ হবে? কোনোদিনই হতো না। আর 4 নম্বরে সূর্যকে রিপ্লেস করার জন্য দুটো প্লেয়ার আমি বলবো ছিল, একটা শ্রেয়াস আইয়ার, যাকে এই টিমের আশেপাশেই আনা হয়নি, এবং সে এখন যেরকম ইনজিওর্ড হয়েছে টি-20 বিশ্বকাপও খেলতে পারবে না, তো সেই অপশান চলে গেল। আরেকজন হতে পারতো রজত পাটিদার, যেও কিন্তু বর্তমানে খুব একটা ভালো ফর্মে নেই। তো এই দুজনই সূর্যকে রিপ্লেস করতে পারতো, যেটার পরিস্থিতি এখন আর নেই। সূর্যই খেলবে, ক্যাপ্টেন্সি করবে। এবারে কথা হচ্ছে জিতেশের ব্যাপারটা। জিতেশ অ্যাজ এ ক্রিকেটার একটা হাই ইন্টেন্ট ক্রিকেট খেলার চেষ্টা করে, যেটা পার্সোনালি আমার পছন্দ, বাট সে কি সব থেকে বেস্ট ব্যাটসম্যান স্ট্যাটস ওয়াইজ বলো বা কোয়ালিটি ওয়াইজ বলো, সেটা হয়তো না। তার থেকে বেটার কোয়ালিটির ব্যাটসম্যান আমাদের কাছে আছে। এবার জিতেশকে একটা সুযোগ দেওয়া হয়েছিল ইমার্জিং এশিয়া কাপে, সেই জায়গাতে জিতেশ যদি জিতিয়ে দিত, তার জন্য হয়তো তাও রাস্তাটা সোজা হতো। সেখানেও গিয়ে জিতেশ বটল করেছে, এবং তারই পাশাপাশি কিন্তু টি-20 ইন্টারন্যাশনালে জিতেশের স্ট্যাটস হচ্ছে 18 অ্যাভারেজ এবং 150 স্ট্রাইক রেট। তো সেটাও কিন্তু এমন কিছু ভালো স্ট্যাটস না। সেখানে জিতেশ 18 অ্যাভারেজ 150 স্ট্রাইক রেট নিয়ে কেন সুযোগ পেল না, সেই নিয়ে কান্নাকাটি করছে। আর উল্টো দিকে রিঙ্কু সিং, যার তোমার টি-20 ইন্টারন্যাশনালে 42.30 অ্যাভারেজ, জিতেশের 3 গুণ অ্যাভারেজ, স্ট্রাইক রেট 161.76। খেলার ধরনে না গিয়েও শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্ট্যাটস দিলাম, যেখানে আকাশ পাতাল পার্থক্য। এত ভালো স্ট্যাটসের পরও রিঙ্কু ড্রপ হয়ে গিয়েছিল, সেটাই অবাক করা বিষয় ছিল। তো রিঙ্কু তার নিজের জায়গাটায় ফিরে পাচ্ছে, হয়তো সুযোগ পাবে, তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা আসতে চলেছে। রিঙ্কু সিংয়ের কেরিয়ারের নেক্সট 5 থেকে 6টা মাস ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে 2024 টি-20 বিশ্বকাপে সুযোগ পায়নি, বাট 26-এর আগে সেই সুযোগ খুলেছে, সেটাকে কাজে লাগাতে হবে। নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে হবে, ওয়ার্ল্ড কাপে চান্স পেলে সব ম্যাচে ব্যাটিং আসবে না, হয়তো দেখা যেতে পারে সেমিফাইনাল বা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ স্টেজে গিয়ে তার কাছে ভালো করার সুযোগ এলো।
সেই দিন ভালো করতে হবে। এবং দেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাকে এবারে আমরা আরও গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখবো, হয়তো 5 নম্বর জায়গায় ফিক্সড তাকে ব্যাটিং করতে দেখবো, সেখানে রিঙ্কুকে ভালো করতে হবে। এটা পারফেক্ট সময় রিঙ্কুর জন্য। এই 5-6 মাসে রিঙ্কু হয় খুব ভালো করবে, আর নয় কিন্তু রিঙ্কু হারিয়ে যেতে পারে। রিঙ্কুকে যদি ইন্ডিয়ার টপ লেভেলে ন্যাশনাল টিমে জায়গা টিকিয়ে রাখতে হয়, সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু আসছে। তো রিঙ্কু সিং, তার দিকে নেক্সট 5 থেকে 6 মাস আমাদের নজর থাকবে। স্ট্যাটস তো বললামই। এবার দেখো জিতেশের যদি আমরা খেলার ধরনের কথা বলি, সে কিন্তু স্পিনারদের খুব ভালো মারে, বাট কোয়ালিটি পেসের এগেনস্টে তার স্ট্রাগেল হয়। এবং তুমি যখন ডেথে ব্যাট করবে তখন তোমাকে মেনলি ভালো কোয়ালিটির পেসের এগেনস্টেই ব্যাট করতে হবে। এবং ভালো হার্ড লেন্থ বোলিংয়ের এগেনস্টে কিন্তু জিতেশের থেকে রিঙ্কুর স্ট্যাটস অনেক ভালো। অ্যাজ এ পেস হিটার রিঙ্কু অনেক এগিয়ে আছে। এবং রিঙ্কুর খেলার মধ্যে হাই ইন্টেন্ট থাকলেও রিস্ক কম, বাট জিতেশের খেলার মধ্যে হাই ইন্টেন্টের সঙ্গে রিস্কও বেশি। এই ফ্যাক্টরগুলো আছে। যদি কোনোদিন ইন্ডিয়ার 4টে বা 5টা তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, জিতেশ এসে কি ইনিংস সামলাতে পারবে? সে এসে হয়তো সেই মারতেই যাবে, হয় এপার নয় ওপার। সেখানে রিঙ্কু সামলাতেও পারে, আবার বড় হিটও করতে পারে। তো অ্যাকচুয়ালি রিঙ্কুর সঙ্গে জিতেশ কম্প্যারিজন হয় না। রিঙ্কু এগিয়ে আছে ওভারঅল কোয়ালিটির দিক দিয়ে। পারফর্ম করতে হবে। হয়তো শেষ 2 বছরে রিঙ্কুর থেকে জিতেশ কি আইপিএলে বেটার পারফর্ম করেছে? এই প্রশ্নটা উঠলে অবশ্যই 2025 সালটা জিতেশের আইপিএলে ভালো গেছে, যেখানে তার 37-এর অ্যাভারেজ ছিল, 176-এর স্ট্রাইক রেট ছিল। রিঙ্কুর খারাপ গেছে, তারপরও রিঙ্কুর 30-এর অ্যাভারেজ, 154 স্ট্রাইক রেট। রিঙ্কুর স্ট্যান্ডার্ডটাই এত বেশি যে 30-এর অ্যাভারেজ 154 স্ট্রাইক রেটও তার খারাপ মনে হয়েছে। হ্যাঁ, 2024 রিঙ্কুর ভালো যায়নি, 19-এর অ্যাভারেজ ছিল, 150 স্ট্রাইক রেট ছিল। বাট 2024-এ জিতেশের অ্যাভারেজ ছিল 17, 131-এর স্ট্রাইক রেট। মানে 2024-এর আইপিএল রিঙ্কুর হয়তো অত ভালো যায়নি, তবে তারপরও স্ট্যাটস ওয়াইজ জিতেশের থেকে বেটার গিয়েছিল। আর 23 তো রিঙ্কুর বেস্ট গিয়েছিল, 60-এর অ্যাভারেজ ছিল, 150 স্ট্রাইক গ্রেড ছিল। আশেপাশে কেউ নেই। জিতেশের 23-এর অ্যাভারেজ ছিল 2023-এর আইপিএলে। আর যেটা বললাম না, অ্যাজ এ ব্যাটসম্যানও জিতেশের থেকে অনেক বেটার ফিনিশার ভারতের কাছে আছে। যদি শুধু আইপিএলের স্ট্যাটস নিয়ে আমরা বলি, জিতেশ 25-এর অ্যাভারেজ, 157 স্ট্রাইক রেট ওভারঅল আইপিএলে। সেখানে শশাঙ্ক সিংয়ের 40-এর অ্যাভারেজ আছে, 158 স্ট্রাইক রেট আছে। আশুতোষ শর্মার 28-এর অ্যাভারেজ আছে, 164 স্ট্রাইক রেট আছে। ইভেন রমনদীপেরও স্ট্রাইক রেট 159। নমন ধীর মুম্বাইয়ের, তার স্ট্রাইক রেট 180। ইভেন ধ্রুব জুডেলেরও 29-এর অ্যাভারেজ আছে, 154 স্ট্রাইক রেট, যেটাও ওভারঅল দেখতে গেলে জিতেশের থেকে বেটার। তো এমন নয় যে জিতেশ একদম সেরা প্লেয়ার। হ্যাঁ, সুযোগ পেয়েছিল, বাট তাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া হলো, মানা যাচ্ছে না, দীনেশ কার্তিক কাঁদছে, সেরকম কোনো প্লেয়ার নয় ভাই। অ্যাভারেজ প্লেয়ার। সুযোগ পেয়েছিল শুভমান গিলকে টপ অর্ডারে ফিট করার জন্য। ইন্ডিয়া লোয়ার অর্ডারে ওই টাইপের কোনো অপশান পাচ্ছিল না যাকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে আসতে পারতো। সঞ্জুর জন্য ওই জায়গাটা আদর্শ নয়, তাই জিতেশ এসেছিল। এখন যেহেতু আবার সঞ্জু ওপেন করছে, বাদ পড়ে গেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দীনেশ কার্তিক তো আরসিবির মেন্টর, সেই কারণে তার কষ্ট বেশি হচ্ছে। দীনেশ কার্তিক ভাবছে আমি যেরকম 2022 ওয়ার্ল্ড কাপ, 2019 ওয়ার্ল্ড কাপে গিয়ে দারুণ খেলেছি ইন্ডিয়ার হয়ে, জিতেশ হয়তো ওরকম খেলতো, তাই কষ্ট হয়তো হচ্ছে। তবে এই স্কোয়াড সিলেকশনের পরও যারা প্রশ্ন তুলছে তা হাস্যকর, মানে এই একটাই কথা বলা যাবে। এবং তারা তারা কোনোদিনই খুশি হবে না। হয়তো অন্য জায়গা থেকে টাকা পায়, কোনো পিআর এজেন্সি থেকে, তাই প্রশ্ন তুলছে। বাট মানা যায় না ভাই, এরকম একটা স্কোয়াড সিলেকশনের পরও যদি কেউ প্রশ্ন তোলে যে ইন্ডিয়ার স্কোয়াড একদম সেরা হয়নি। হ্যাঁ, জয়সওয়ালের মতো প্লেয়ারের জন্য খারাপ লাগবে, সেও হয়তো সুযোগ পেতে পারতো, পায়নি। ওরকম একটা দুটো প্লেয়ারের জন্য খারাপ লাগবে, বাট ডেফিনেটলি যেটা বেস্ট স্কোয়াড হতে পারতো ইন্ডিয়া সিলেক্ট করেছে। তবে রিঙ্কুর জন্য কিন্তু সামনের 5 থেকে 6টা মাস ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুযোগ পেয়েছে, এবার কিন্তু পারফর্ম করতে হবে, সেই প্রেসারটা রিঙ্কুর ওপরও থাকবে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও। এই যে কান্ডাকাটি করছে, গিল নেই কেন, জিতেশ নেই কেন, কি বলবে? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।